সমাপ্তি। হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ফিল্টার চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এটাতে বেশি দূর আগানো যায়নি। তো তোমরা আশা করি পিডিএফটা পেয়েছো গত ক্লাসে, পড়েছো আশা করি সবাই। তো এই পর্যন্ত যা হয়েছে তার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? তোমাদের পিডিএফ সম্ভবত গত পরশু দিন মনে হয় দিলাম দুইটা। একদম প্রথম চ্যাপ্টারে সার্কিট অ্যানালাইসিসের কমপ্লিট একটা পিডিএফ, আর ফিল্টার ওয়েব ফিল্টার যে চ্যাপ্টারটা যেটা শুরু করেছি এটার মানে যে যে পর্যন্ত হয়েছিল আর কি, এই পর্যন্ত শুধু দেওয়া হয়েছে। তো এটা তোমরা দেখে কোনো প্রবলেম যদি মনে করে থাকো একটু জানাবে, এটা সলভ করার চেষ্টা করব। আজকে আমাদের যেটা হবে ওয়েব ফিল্টারের আমরা আরেকটু ভিতরে আজকে যাব। আমাদের এটা জানার জন্য, এটার জন্য আমাদের বেশ কিছু টার্মিনোলজি এটা জানা দরকার। সব প্রথমে আমাদের হলো একটা জিনিস লাগবে, সেটাকে আমরা বলছি প্রোপাগেশন কনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। আমরা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক সম্পর্কে পড়েছিলাম, তোমাদের জানা আছে আর কি। সিমেট্রিক্যাল নেটওয়ার্ক যদি হয়, আমাদের টু টু পোর্ট একটা নেটওয়ার্ক, টু পোর্ট বলছে এটা আমাদের পোর্ট নাম্বার 1 আর এটা হচ্ছে পোর্ট নাম্বার 2। এই দুইটা পোর্টের আমাদের যদি ইম্পিডেন্স একই সমান হয়, এটা মনে করো Z1 আর এটা যদি Z2, এই Z1 ইকুয়ালস টু Z2 যদি হয়, এটাকে আমরা কি বলি? এই নেটওয়ার্কটার নাম কি তোমরা কি বলতে পারবে? স্যার এটা সিমেট্রিক নেটওয়ার্ক বা লিনিয়ার নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। আমাদের এরকম টু পোর্ট নেটওয়ার্কের আমাদের একটা পোর্ট মানে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ইম্পিডেন্স যদি ম্যাচ করে যায়, একই রকম ইম্পিডেন্স যদি হয়, সেটাকে আমরা বলি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। তো এই সিমেট্রিক্যাল নেটওয়ার্কের মধ্যে আবার যে ইম্পিডেন্সটা যেটা ম্যাচ করলো, এই ইম্পিডেন্সটাকে আমরা আমাদের ফিল্টারের জন্য বলতে পারি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তাহলে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে এটা, মানে যে ইম্পিডেন্সটা ম্যাচ করছে, এটাকে আমরা জেড কে বলতে পারি। বুঝছো? তো এটা একটা আমাদের জানার বিষয় ছিল। আমাদের সিমেট্রিক্যাল নেটওয়ার্কে আমরা যেটা ইম্পিডেন্স ম্যাচ করলে যেটা সিমেট্রিক্যাল বলছে এই কন্ডিশনটা, আর ম্যাচ করার পরে যে আমরা ইম্পিডেন্সটা হচ্ছে আর কি, মানে ইনপুট এবং আউটপুটে, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এখন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এটা ফিল্টারের জন্য একরকম, তুমি যদি ট্রান্সমিশন লাইনের কথা বলো তাহলে সেখানে আর একরকম। আমাদের ইম্পিডেন্স মানেটা আমরা জানি যেটা, সেটা হলো ইম্পিডেন্স মানে কি, জেড ইকুয়ালস টু কিসের রেশিও, ভোল্টেজ এবং কারেন্টের রেশিও, তাই না? আই ইকুয়ালস টু ভি বাই আই, তাহলে ভি ইকুয়ালস টু মানে তোমার আর ইকুয়ালস টু ভি বাই আই। তো এই ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ট্রান্সমিশন লাইনের জন্য যদি বলো, তাহলে যে কোনো একটা ট্রান্সমিশন লাইনে ওখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে আর যে ভোল্টেজটা তুমি পাচ্ছ আর কি, সেই ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও, এটা সেই ট্রান্সমিশন লাইনের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। সেটা আবার এক একটা ডিভাইসের জন্য এক এক রকম হয়, নিজস্ব তুমি বলতে পারো একরকম। তো আমাদের ফিল্টারের জন্য সেটা একটু ভিন্ন। ফিল্টারের জন্য আমাদের এখানে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স যখন ম্যাচ করে, এটা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক হয়, এবং সেই সিমেট্রিক্যাল নেটওয়ার্কের যে ইম্পিডেন্সটা ইনপুটে বা আউটপুটে, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তো এটা একটা বিষয় গেল। আর একটা আমাদের জানা লাগবে, সেটা হলো প্রোপাগেশন কনস্ট্যান্ট। আমাদের আজকে যেটা পড়বো সেটার জন্য আমাদের এই দুইটা জিনিস আমাদের একটু জানতে হবে, টার্মিনোলজি, তারপরে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারবো। তাহলে এরপরে আমাদের লাগবে হলো প্রোপাগেশন কনস্ট্যান্ট। তো প্রোপাগেশন কনস্ট্যান্ট এটাকে আমরা প্রকাশ করি হলো গামা দিয়ে। গামা ইকুয়ালস টু আমরা লিখতে পারি আলফা প্লাস জে বিটা। আলফা প্লাস জে বিটা। বিটা ভালো হচ্ছে না, যাক, এটা হচ্ছে মোটামুটি। তো এখানে আলফা যেটা আমরা বললাম এটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট। এখানে সরি, গামাটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট। আলফা একটা নাম আছে, বিটা একটা নাম আছে। বিটাকে আমরা বলি ফেজ কনস্ট্যান্ট, আর যেটা আলফার নাম হলো তোমার অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে কতগুলো কনস্ট্যান্ট পেলাম? একই সাথে আমরা তিনটা কনস্ট্যান্ট পাচ্ছি।
যেটাকে আমরা বলছি প্রোপাগেশন কনস্ট্যান্ট। এই প্রোপাগেশন কনস্ট্যান্টকে আমরা প্রকাশ করি হলো গামা দিয়ে। গামার সময় লেখা যায় আলফা প্লাস জে বিটা। এখন এখানে তুমি এটাকে জে বলতে পারো, আই বলতে পারো, তোমাদের যেটা সুবিধা। মানে এটা হচ্ছে আমাদের যে কমপ্লেক্স কোয়ান্টিটি যেটা আই, সেই আই হচ্ছে এটা √(-1)। তো এটা আর কি, আর বিটা হচ্ছে আমাদের ফেজ কনস্ট্যান্ট। তো এটা তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটা একটা এক্সপ্রেশন হলো। কিন্তু আসলে এই প্রোপাগেশন কনস্ট্যান্টটা কি? প্রোপাগেশন কনস্ট্যান্ট হলো যে কোনো একটা জিনিস যেটা প্রোপাগেট করছে, এটা একটা হতে পারে একটা ওয়েভ, হতে পারে কারেন্ট। এটা যে কোনো একটা পার্টিকুলার টাইমে, ধরো অ্যামপ্লিটিউড হচ্ছে এ, কোনো একটা ওয়েভের পার্টিকুলার একটা টাইমে, পার্টিকুলার একটা প্লেসে তার মানে তার অ্যামপ্লিটিউড হচ্ছে এ, এবং এই এ হচ্ছে মনে করি এখানে ছিল, এটা এক্স পরিমাণ দূরত্ব গেল এবং এক্স পরিমাণ দূরত্ব যাওয়ার পরে তার অ্যামপ্লিটিউড হয়ে গেল এ এক্স। তাহলে এই যে a ডিভাইডেড বাই এ এক্স, এটা ইকুয়ালস টু e⁻⁻⁰ x। তো এই হচ্ছে আমাদের এটা। আর তুমি যদি এটাকে তুমি সংক্ষেপে যদি এটাকে এক্সপ্রেস করতে চাও, আমরা এখান থেকে বলতেই পারি যে গামা ইকুয়ালস টু লন a0 ডিভাইডেড বাই a1। তার মানে ইউনিট দূরত্ব যাওয়ার পরে এর অ্যামপ্লিটিউডে যে চেঞ্জ হয়, এটার মানে ইউনিট দূরত্ব যাওয়ার মানে যেখান থেকে শুরু হলো ওটার অ্যামপ্লিটিউড ডিভাইড বাই ইউনিট দূরত্ব যাওয়ার পরে অ্যামপ্লিটিউড, এটা রেশিও, তার লন নিলে যা পাও এটা হচ্ছে আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্ট। এটা কিসের মেজার? এটা মেজার হলো যে কোনো একটা ওয়েভ যদি কোনো একটা পার্টিকুলার মিডিয়াম দিয়ে যদি ট্রান্সমিট করে, তাহলে তার অ্যামপ্লিটিউডটা কীভাবে চেঞ্জ হচ্ছে, ইউনিট ডিস্টেন্সে তার অ্যামপ্লিটিউডে কী চেঞ্জ হয়, এটাই মূলত তার প্রোপাগেশন কনস্ট্যান্ট। এবং এটা যদি এক্স দূরত্ব যাওয়ার পরে যদি বলো, তাহলে এখানে গামা এক্স, এখানে এ এক্স, যদি এটা ইউনিট দূরত্ব হয় তাহলে এক্স এর ভ্যালুটা 1, বুঝছো? এভাবে এটা প্রোপাগেশন কনস্ট্যান্টটা ডিফাইন করা হয় আর কি। তাহলে এটা যদি আমরা কারেন্টের কথা যদি বলি, তাহলে আমরা এখানে কি বলবো? প্রোপাগেশন কনস্ট্যান্ট কারেন্টের জন্য আই ইকুয়ালস টু লন আই ডিভাইডেড বাই I1 অথবা I0 বাই I1, বুঝছো? তাহলে ইনপুট এবং আউটপুটের মধ্যে প্রোপাগেশন কনস্ট্যান্ট যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে ইনপুট মনে করো এখানে আমাদের I1 I0 এর জায়গায় তখন হয়ে গেলো এটা আই ইনপুট, আর এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে 1 দাও, এটাকে 2 দাও, একই কথা, I1 বাই I2। I1 মনে করো যে কোনো একটা পার্টিকুলার একটা নেটওয়ার্কের ইনপুট কারেন্ট হচ্ছে I1 এবং সেখান থেকে আউটপুট কারেন্ট আমরা পাচ্ছি I2। তাহলে এটার ওই সার্কিটে বা ওই নেটওয়ার্কের যে প্রোপাগেশন কনস্ট্যান্ট হবে সেটা হচ্ছে গামা ইকুয়ালস টু লন I1 বাই I2। কেউ কিছু বলছো? স্যার ওই রেশিও থেকে আরেকবার বলেন একটু। আচ্ছা ঠিক আছে, কোনটা? এটা না উপরে স্যার, হ্যাঁ। এটা, হ্যাঁ এটা আমরা বলছি প্রোপাগেশন কনস্ট্যান্ট হলো কোনো মিডিয়ামে যদি একটা ওয়েভ যদি ট্রান্সমিট করে, ট্রান্সফার যদি হয়, তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমে পার্টিকুলার ডিস্টেন্সে তার অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে এটা A0, এবং এটা এক্স দূরত্বে গেল, এক্স দূরত্বে গেলে সেটা তার অ্যামপ্লিটিউড মনে করে কমবে, তাই না? আমরা জানি যে কোনো একটা মাধ্যমের মধ্যে যে যদি কোনো একটা ওয়েভ ট্রান্সমিট যদি করে, তাহলে কিছু দূরত্ব যাওয়ার পরে তার অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকে। তো কমার পর এক্স দূরত্ব যাওয়ার পরে যে অ্যামপ্লিটিউড হবে সেটা হচ্ছে এ এক্স। ইনিশিয়ালি A0 ছিল, এক্স দূরত্ব যাওয়ার পরে সেটা হলো এ এক্স। তাহলে এটা প্রোপাগেশন কনস্ট্যান্ট এভাবে ডিফাইন করা হবে যে A0 বাই এ এক্স ইকুয়ালস টু e⁻⁻x। তো এটাকে আমরা এক্স এর ভ্যালু যদি 1 মনে করি, মানে এটা এক্স দূরত্ব না যেয়ে আমরা যদি বলি যে ইউনিট দূরত্ব যাওয়ার পরে যতখানি হবে সেটাকে আমরা কি বলবো এখান থেকে? তাহলে এটাকে আমরা A1 দিয়ে ডিফাইন করি, এটাকে A1। তাহলে A0 ডিভাইডেড বাই A1, তাই না? এখানে A0 বাই A1 থাকছে, এটাকে এই এক্সপোনেনশিয়াল উঠাবা কিভাবে? উভয় দিকে তুমি লন নাও, তাহলে লন A0 বাই A1 ইকুয়ালস টু গামা 1 আর কি, মানে জি গামা স্যার। ইন্টু 1, বুঝছো? এই কারণে এখানে আমরা গামা লিখলাম, গামা ইকুয়ালস টু লন A0 বাই A1। তো এটা হচ্ছে আমাদের যে কোনো একটা অ্যামপ্লিটিউড, মানে যে কোনো একটা ওয়েভের জন্য। এখন এটা ওয়েভ না বলে আমরা যদি একটা কারেন্টের কথা বলি, যেটা কিনা একটা নেটওয়ার্কের, আমরা যেখানে টু পোর্ট নেটওয়ার্ক যেটা আমরা রাখিছিলাম ওরকমই মনে করো যে এটার 1 নাম্বার মানে টার্মিনাল ইনপুট দিয়ে I1 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং আউটপুট থেকে তুমি I2 পরিমাণ কারেন্ট পাচ্ছ। তাহলে এটার যে প্রোপাগেশন কনস্ট্যান্ট হবে ওই নেটওয়ার্কে, সেটা গামা ইকুয়ালস টু লন I1 বাই I2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্যামেরা চলে গেছে, ক্যামেরা অফ হয়ে গেলে আমাকে একটু বলবে, আমি যদি খেয়াল না করি আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্টের কথা গেল। এখন প্রোপাগেশন কনস্ট্যান্টের মধ্যে আমরা দুইটা জিনিস আবার পাচ্ছি, একটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট আর একটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। প্রথমটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। এখন এই অ্যাটেনুয়েশন কথাটা জানো কিনা, এটা তোমরা মানে বুঝো কিনা?
অ্যাটেনুয়েশন মানে হলো এটার অ্যামপ্লিটিউড কমে যাওয়া, মানে যেটা কমিয়ে দেয়, কমে যাওয়ার যে ঘটনা এটাকে আমরা বলছি অ্যাটেনুয়েশন। অ্যামপ্লিটিউড কমে যাওয়ার যে ঘটনা এটাকে আমরা বলছি অ্যাটেনুয়েশন। আর পরে যেটা হচ্ছে, এই অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট হলো যে ইউনিট দূরত্ব যাওয়ার পরে অ্যাটেনুয়েশনের মানে তোমার যে চেঞ্জটা হবে, যে পরিমাণে অ্যামপ্লিটিউড কমে যাবে, এটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। বুঝছো? তাহলে এটার মধ্যে পার্থক্য কোথায়? এটা পার্থক্য আমরা একটু পরে বলছি, এটা বললে বুঝতে পারবে। এখানে যেটা আই, এটা তো বললাম যে এটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান। আই বলো বা যেই বলো, এটা সমান রুট অফ মাইনাস ওয়ান। তাহলে বুঝতে পারছি গামা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। আচ্ছা, তারপরে তোমার যে বিটা, বিটা হচ্ছে আমাদের ফেজ কনস্ট্যান্ট। ফেজ কনস্ট্যান্ট হলো যে ইউনিট দূরত্ব যাওয়ার পরে ফেজের যে পরিমাণ চেঞ্জ হয়, কোনো একটা ওয়েভ হোক বা কারেন্টের হোক, এটা যে ইউনিট দূরত্ব যাওয়ার পরে যে ফেজ চেঞ্জ হয়, এই ফেজ, ওই চেঞ্জটাকে আমরা বলবো এখানে বিটা বা ফেজ কনস্ট্যান্ট। তাহলে সবই হলো আমাদের ইউনিট ডিস্টেন্স যাওয়ার পরে যে পরিমাণ চেঞ্জ। এটা যদি ফেজের হয় তাহলে এটা ফেজ কনস্ট্যান্ট, যদি অ্যাটেনুয়েশন অ্যামপ্লিটিউডে যদি হয় তাহলে এটা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা ওয়েভ যখন মানে প্রোপাগেট করবে কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, এই প্রোপাগেট করার সময় তার চেঞ্জ আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড চেঞ্জ করে, আর একটা হচ্ছে তার ফেজ চেঞ্জ করে। তাহলে দুইটাই আমরা যদি একসাথে ইনকর্পোরেট করতে চাই এবং এটাকে আমরা কম্বাইন ভাবে বলবো, এটা হচ্ছে আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্ট গামা। ইউনিট দূরত্ব যাওয়ার পরে তার যে চেঞ্জ হয়, এটা হতে পারে অ্যামপ্লিটিউডের চেঞ্জ, হতে পারে ফেজের চেঞ্জ, অথবা হতে পারে দুটোরই চেঞ্জ। আচ্ছা, কারো মাইক্রোফোন সম্ভবত অন আছে, একটু অফ রাখবে কি? একটা নয়েজ আসছে। আচ্ছা, থ্যাংক ইউ, অফ করেছো। তাহলে আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্ট এবং ফেজ কনস্ট্যান্ট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, এটা তোমরা বুঝতে পারলে কিনা? অ্যাটেনুয়েশন তোমরা কি এর আগে পড়েছো? অ্যাটেনুয়েশন কথাটা কি এর আগে পড়েছো তোমরা কেউ? জি স্যার, অপটিক্সে পড়েছিলাম। হ্যাঁ, এই তো তো সেখানে তোমরা জেনেছো যে অ্যাটেনুয়েশন মানে হলো আমাদের যে কোনো একটা কিছুর অ্যামপ্লিটিউড কমিয়ে দেওয়া বা ইন্টেন্সিটি কমিয়ে লস দেওয়া। টাইপ কিছু একটা না, পড়ছিলাম। লস না, এটা তুমি কমিয়ে দিবা ইচ্ছা করে। হ্যাঁ, তুমি এটা মিডিয়ামের জন্য যদি বলো তাহলে সেক্ষেত্রে আবার এটা লসও বলতে পারো। আচ্ছা, তুমি যখন এরপরে প্র্যাকটিক্যাল যখন করবে ওই সময়তে দেখবে যে অ্যাটেনুয়েশন নামে একটা নব পাবে আর কি, মানে তোমার কি বলে এটাকে, অসিলেটর, অসিলোস্কোপ, এগুলো নিয়ে যখন এক্সপেরিমেন্ট করবে, অসিলেটরে দেখবে একটা নব আছে যেখানে আমরা অ্যাটেনুয়েশন আমরা বলি, বা অ্যামপ্লিটিউড কোনো জায়গায় লেখা থাকবে। তো অ্যাটেনুয়েশন যদি তুমি বাড়াও তাহলে অ্যামপ্লিটিউড কমবে। বুঝছো? একটা নব পাবে যেখানে তোমরা দেখবে যে এইভাবে থাকে, এখানে এটা 0 থেকে এটা 1, আবার আরেকটা নব এরকম হতে পারে, এখানে 0 থেকে 1। এটা বলতে পারে এটা অ্যামপ্লিটিউড, আবার এটা বলতে পারে অ্যাটেনুয়েশন। এটা একটা উল্টা। তুমি যখন অ্যামপ্লিটিউডকে ম্যাক্সিমাম করবা, 0 থেকে যদি 1 পর্যন্ত নিয়ে যাও, যদি ম্যাক্সিমাম করো, তাহলে ওয়েভের অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, তুমি ম্যাক্সিমাম ভোল্টেজটা তুমি সেখান থেকে পাবা, ওই ইয়া থেকে, অসিলেটর থেকে। আবার কোনো অসিলেটরে অ্যামপ্লিটিউড না দিয়ে দেয় অ্যাটেনুয়েশন। তার মানে তুমি অ্যাটেনুয়েশন যখন 0-তে রাখবে, ওই 0-তে রাখার পরে তুমি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা পাবে, এবং 0 থেকে যখন আস্তে আস্তে অ্যাটেনুয়েশন বাড়াবে, অ্যামপ্লিটিউডটা তখন কমতে কমতে একদম আবার 0-তে পৌঁছাবে। বুঝছো? এটা একটা আর একটার উল্টা। তো এই অ্যাটেনুয়েশনের ব্যবহার তোমরা আস্তে আস্তে ফিল্টারও দেখবে, এবং সামনে 4th ইয়ার, 3rd ইয়ার, সরি হ্যাঁ 3rd ইয়ার তো আছেই, মাস্টার্সও এটা ব্যবহার দেখবে আর কি। তো যাই হোক, তাহলে আমাদের এই পর্যন্ত যখন হলো, তখন আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স একটা যে টি সেকশন নেটওয়ার্ক এবং পাই সেকশন নেটওয়ার্কের জন্য আমরা একটু বের করে দেখি কেমন হয়। একটা টি সেকশন নেটওয়ার্কের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, একই রকম ভাবে পাই সেকশনের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। টি সেকশন, পাই সেকশন কি তোমাদের মনে আছে? টি সেকশন নেটওয়ার্ক কোনগুলা, পাই সেকশন নেটওয়ার্ক কোনগুলা মনে জি থাকা স্যার। উচিত। তাহলে আমরা এখন এটা হেডিং লিখতে গেলে তো পুরো পার হয়ে যাবে আর কি, তাও আচ্ছা বলবো না, তোমরা বুঝতে পারছো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এবং প্রোপাগেশন কনস্ট্যান্ট টি সেকশন নেটওয়ার্কের জন্য এবং পাই সেকশন নেটওয়ার্কের জন্য আমরা এখন বের করতে। আচ্ছা, লিখিয়ে দিই, তাছাড়া তোমরা একটু কনফিউজ হবে। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এবং অ্যান্ড প্রোপাগেশন কনস্ট্যান্ট ফর টি সেকশনটাকে করে, টি সেকশন
নেটওয়ার্ক। তাহলে আমাদের একটা টি সেকশন নেটওয়ার্ক আগে আমাদের লাগবে। এটাকে আমরা টি সেকশন নেটওয়ার্ক আঁকালাম না পাই সেকশন? কে বলতে পারবে? আচ্ছা যাক, একটু কনফিউজ করলাম তোমাদের। এটা আসলে টি বা পাই, এটা কোনোটাই সিঙ্গেল না, এর সাথে আমরা কম্বাইন করেছি আর কি। আমরা যখন এই পর্যন্ত লিখবো, এই পর্যন্ত লেখা হলে এটা হচ্ছে একটা টি সেকশন নেটওয়ার্ক। এবং টি সেকশন যে নেটওয়ার্ক, এখানে তোমরা যে ইম্পিডেন্সগুলো দিবে, এখানে আমরা নাম দিব, এটা হচ্ছে আমাদের Z1, এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z2। এখন এই Z1 আর Z2 এটা আমাদের মূলত ওহমিক, আমরা ইম্পিডেন্সগুলোকে আমরা ওম দিয়ে মেজার করি। আমরা ধরে নিচ্ছি যে এটা ওহমিক। তাহলে এখানে আমরা যে ইয়ে নিয়েছি, Z1 আর Z2 নিয়েছি, আমাদের টি সেকশন নেটওয়ার্কের এই Z1 Z2 এগুলো এমনভাবে নিব যাতে করে আমরা যোগ করলে এখানে আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় যে এটা হচ্ছে তোমার শান্ট আর্ম। এই আর্মটার নাম আছে টি সেকশন নেটওয়ার্ক এটা, কিন্তু এই আর্মের নাম হলো শান্ট আর্ম, আর এই আর্মের নাম হলো সিরিজ আর্ম। মানে যেটা প্যারালাল থাকছে এটাকে আমরা বলছি শান্ট, SHUNT। তাহলে এটা হচ্ছে শান্ট আর্ম, যেটা কিনা আমরা Z2 এক্সপ্রেস করেছি, আর একটা হচ্ছে সিরিজ আর্ম। এই সিরিজ আর্ম কোনগুলো? সিরিজ আর্ম হচ্ছে যে এটা, এটা একটা, এটা একটা। তাহলে সিরিজ আর্ম, তো সিরিজ আর্মগুলো যে আমরা যোগ করলে আমরা যেন Z1 পাই, এবং শান্ট আর্মগুলোকে আমরা যদি যোগ করি তাহলে যেন Z2 পাই, এমনভাবে আমাদের নিতে হবে। তাহলে আমরা যদি এই Z2কে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে আমাদের এখানে পাচ্ছি হলো Z1 এবং Z2। তো Z1 প্লাস Z2 যদি আমরা নিই তাহলে এটা 2Z1 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এটা এমনভাবে নিতে হবে যাতে করে এটা টোটাল যোগফলটা Z1ই থাকে। তাহলে এটার উপায়টা কি? আমাদের উপায় হলো এটাকে আমরা Z1 নিব না, এটাকে আমরা নিব হলো Z1/2, এটাকে নিব Z1/2। তাহলে আমাদের এটার ভ্যালু হবে Z1/2, এটা হবে Z1/2। তাহলে এখন তুমি বলো যে সিরিজ আর্মের টোটাল ইম্পিডেন্স কত? Z1 Z1 হলো, কারণ এখানে Z1/2 প্লাস Z1/2 ইকুয়ালস টু Z1। আমাদের শান্ট আর্ম আছে একটা, তাহলে এখানে আমরা যখন এই একটা শান্ট আর্ম আছে, তাহলে আমাদের এটা আর এরকম হাফ করার দরকার নাই, জাস্ট Z2 লিখে দিলেই আমাদের এটা হয়ে যাবে। তাহলে এটা আমাদের Z2। এটা কেন করলাম? এটা কিছুই না, শুধুমাত্র ক্যালকুলেশনটা সিম্পলিফাইড করার জন্য, যাতে করে এক্সট্রা 2 বা হাফের ফ্যাক্টরগুলো যাতে না আসে, এই কারণে এই কাজটা করা হলো। তাছাড়া আর অন্য কোনো মিনিং এখানে নাই আর কি। এবং এটাই সব জায়গায় মোটামুটি ফলো করা হয় কনভেনশনটা, যে এরকমভাবে 2 আর হাফের যে বিষয়টা। এখন বিষয় হলো এভাবে নিলাম। এখন এখানে আমরা যে ইয়ারটা নিচ্ছি, ইনপুট যেটা নিচ্ছি, সেই ইনপুটটা কোথায় নিব আমরা? এটা আমরা মনে করি 2 টার্মিনাল নেটওয়ার্ক। ইনপুট হচ্ছে এটা Z in, আর এটা হচ্ছে Z out, বা Z outটাকে তুমি এখানে ZT ও বলতে পারো। আমাদের যেহেতু একটা টি সেকশন নেটওয়ার্ক, তাহলে এটাকে আমরা এই Z out না বলে এটাকে আমরা বলি ZT। তাহলে পাই সেকশনের জন্য আমরা আবার Z পাই বলবো এটাকে, ZT। তাহলে এখন এই ZT, Z in, এটা। আচ্ছা, এখন বিষয় হলো যে আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বের করতে চাই। এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমরা যখন বের করতে চাইবো, আমরা ধরে নিই যে এটাতে আমাদের এই আউটপুটে ZT মানের একটা ইম্পিডেন্স যুক্ত করা আছে, এটা আমরা ধরে নিব। যদি যুক্ত করা থাকে তাহলে আমরা এখানে এটাকে অ্যাড করে দিই। আচ্ছা, অন্য কালার দিয়ে অ্যাড করি। তাহলে এটাতে আমরা ধরে নিই একটা ইম্পিডেন্স যোগ করলাম, যেটার ভ্যালু হলো ZT। তাহলে আমরা যদি Z ইনটা দেখতাম, তাহলে Z in এর ভ্যালু কত হতো? আমরা এখান থেকে যদি এ পাশ থেকে যদি মেজার করতাম, তাহলে Z in সমান কত লিখতে পারতাম? Z in, তাহলে এটা ইকুয়ালস টু, আমাদের এই পাশ থেকে যদি দেখি তাহলে আমরা দেখব একটা ইম্পিডেন্স আছে এখানে Z1/2, এবং এখানে আসলে তিনটা ইম্পিডেন্স, তার মধ্যে Z1/2 এবং ZT এরা সিরিজে আছে। এটা সিরিজে থাকার পরে Z2 এর সাথে প্যারালাল, এবং এটাও সম্পূর্ণটা মিলে যা হয় সেটা আবার এই Z1/2 এর সাথে সিরিজে। তাহলে আমরা এভাবে যদি যোগ করি তাহলে আমাদের এটা লিখতে হবে হলো Z1/2 প্লাস এখানে আমাদের যেটুকু সিরিজে আছে, প্যারালালে যেটুকু আছে, এটা আমরা হিসাবটা জানি। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? Z2 ইন্টু Z1/2 প্লাস ZT। বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। Z2 প্লাস Z1/2 প্লাস ZT। দেখো এটা বুঝছো কিনা।
তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। এখন এটাকে আমাদের এটা আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। এখান থেকে তুমি দেখছো এই যে ডিন যেটা আমরা বলছি, এটার ইনপুট টার্মিনাল থেকে আমরা যদি এটার ইয়াটা মেজার করি, ইম্পিডেন্সটা যদি মেজার করি, তাহলে কি কি পাবো? আমাদের দেখছি এটা হলো সব প্রথমে জেড অন, মানে সব থেকে ছোট ইউনিটটা দেখো, একদম প্রথম থেকে শুরু করতে হবে এখান থেকে। এটা এবং এটা আছে সিরিজে, এই দুটো সিরিজে হয়ে যা হয়, এটার ইকুইভ্যালেন্ট ইয়াটা ইম্পিডেন্সটা এই জেড টু এর সাথে প্যারালালে, এবং এটা ওর সাথে প্যারালাল করে যা হয় সেটা আবার জেড ওয়ান বাই টু এর সাথে আছে সিরিজে। তাহলে একদম এখান থেকে যদি শুরু করি, তাহলে এটাকে আমরা কি করবো, জেড ওয়ান বাই টু প্লাস জেড টি, জেড ওয়ান প্লাস টু প্লাস জেড টি, তাহলে এটুকু সিরিজে হলো। এটা কি হবে, এর সাথে প্যারালাল, এর সাথে প্যারালাল হলে তাহলে এটা প্যারালালের ইকুয়েশনটা কি মনে আছে কিনা, আর ওয়ান এবং আর টু, আচ্ছা জেড ওয়ান আর জেড টু যদি প্যারালাল হয়, তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড টু, তাই না? ওই নিয়মে আমরা এটি করেছি প্যারালালের ইকুয়েশন যেহেতু এটা। তাহলে তুমি প্যারালালের দুইটা আর্ম, একটা আর্ম হলো জেড টু লিখলাম, আর একটা আর্ম হলো এখানে জেড ওয়ান বাই টু ইন্টু প্লাস জেড টি, জেড ওয়ান বাই টু প্লাস জেড টি, হ্যাঁ সেকেন্ড আর্মটা ডিভাইড বাই সবগুলো আর্মের যোগফল, তাহলে এখানে জেড টু প্লাস জেড ওয়ান বাই টু প্লাস এটা, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের প্যারালাল অংশটুকুর রেজিস্ট্যান্স ইম্পিডেন্স হচ্ছে এটা। এর সাথে আমাদের সিরিজটা যেটা হচ্ছে আছে সেটা যোগ করতে হবে, এবং এই জন্য এটা যোগ করেছি জেড টু বাই জেড ওয়ান বাই টু প্লাস এটা। ক্লিয়ার হলো কি এটুকু? আচ্ছা, তাহলে এখন আমাদের এটাকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যদি হতে হয়, আমাদের কন্ডিশনটা হলো জেড ইন ইকুয়ালস টু হবে জেড টি, তাই না? জেড ইন এবং জেড টি মানে আউটপুট ইম্পিডেন্স, এটা সমান হতে হবে। তাহলে জেড টি এবং জেড ইন সমান হতে হবে, এবং এটা ইকুয়ালস টু হতে হবে আমাদের জেড, মানে আমরা যেটাকে সংক্ষেপে যদি আমরা জেড কে বলি। আমাদের কন্ডিশন হলো মূলত এইটুকু, কিন্তু এটা এবং এটা যদি সমান হয়, এটাকে আমরা মানে জেড ইন বা জেড টি কোনোটাই না বলে এটাকে আমরা জেড কে বললাম, এবং জেড কে দিয়ে আমরা বোঝাচ্ছি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, যদিও ক্যারেক্টারের বানান সি কে না কিন্তু এটা জার্মানি এটা কিরকম ভাবে বলা হয় আর কি, জেড কে। তো যাক, তাহলে আমরা এখানে জেড ইন যেখানে যেখানে আছে এবং জেড টি যেখানে যেখানে আছে, ওটাকে আমরা রিপ্লেস করে দিয়ে জেড কে বসাবো, এবং বাকি ক্যালকুলেশন তারপরে আমরা করব। তো আমাদের এই ইকুয়েশন এটাই আবার নতুনভাবে এখানে লিখতে হবে, জেড ইন এবং জেড টি কে রিপ্লেস করে দিয়ে। আমরা সেটা না করে আমি এখানে মুছে দিচ্ছি যাতে আমাদের বোর্ডটার ইউজ করা যায় আর কি। তাহলে এখানে এটাকে আমরা নাম দিব জেড কে, আরেকটা আছে হলো এই জায়গাতে যেটা নাম হলো জেড কে, এবং এখানে একটা আছে সেটার নাম দিব জেড কে। বুঝতে পারছো তোমরা? তাহলে এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, এবং সিম্পলিফাই করে জেড কেটাকে আলাদা করে বের করে নিয়ে আসতে হবে। শুধু জেড কেটা আমাদের জানা দরকার, কারণ আমরা এখানে হেডিংয়ে দিয়েছি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমাদের মেজার করতে হবে, বের করতে হবে। তাহলে এটাই আমরা বের করব। এটা দিয়ে গুণ করো সব প্রথমে, মানে এটাকে কমন নাও। তাহলে এখানে যেটা পাবে সেটা হচ্ছে জেড কে টাইমস জেড টু প্লাস জেড ওয়ান বাই টু প্লাস জেড কে ইকুয়ালস টু জেড ওয়ান বাই টু ইন্টু জেড টু প্লাস জেড ওয়ান বাই টু প্লাস জেড কে। এটা মানে বিষয়টা এমন যে আমরা এই নিচে যেটা আছে এটা দিয়ে আমরা ডানে বামে উভয়কে গুণ করছি। তাহলে এটা প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান বাই টু প্লাস জেড কে। এখন এখানে আমরা গুণ করি যেটাকে, তাহলে এরপরে আমরা যেটা পাচ্ছি জেড কে জেড টু প্লাস জেড ওয়ান জেড কে, জেড ওয়ান টাইমস জেড কে ডিভাইডেড বাই টু প্লাস জেড কে স্কোয়ার ইকুয়ালস টু জেড ওয়ান জেড টু বাই টু প্লাস জেড ওয়ান স্কোয়ার বাই ফোর। ঠিক আছে তো নাকি? আমরা কি করছি, হ্যাঁ ঠিক আছে, এটা তো জেড ওয়ানে ছিল, ঠিক আছে। জেড ওয়ান স্কোয়ার বাই ফোর প্লাস, এবারে এটা দিয়ে গুণ করো জেড ওয়ান জেড কে ডিভাইডেড বাই টু প্লাস এবার জেড ওয়ান জেড টু ডিভাইড বাই টু প্লাস জেড ওয়ান জেড কে। এখন কি কি কাটাকাটি যায়? আমাদের লাস্টেরটা কাটাকাটি, জেড টু জেড কে হবে না? ও সরি, হ্যাঁ থ্যাংক ইউ, এটা জেড টু জেড কে হবে অবশ্যই। তাহলে এখন আমাদের জেড টু জেড কে এটা কেটে যায়, আমরা অন্য কালার দিয়ে কাটি। জেড টু জেড কে, এটা জেড টু জেড কে কেটে গেল। তারপর এখানে জেড ওয়ান জেড কে ডিভাইডেড বাই টু সমান চিহ্নে ডানে বামে আছে যদি এটা এটা কেটে গেল।
তারপরে আমাদের এখানে z1 z2 বাই 2 z1 z2 বাই 2। তাহলে এখন আমরা এটাকে একসাথে করে লিখতে পারি যে z k স্কোয়ার ইকুয়ালস টু z1 z2 প্লাস z1 স্কোয়ার বাই 4। তাহলে আমরা যেটা পাবো z কে এখান থেকে আমরা যেটা পাবো z কে ইকুয়ালস টু রুট অফ z1 z2 প্লাস z1 স্কোয়ার বাই 4। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স একটা টি সেকশন নেটওয়ার্কের জন্য। বুঝছো? আমরা এরপরে ফিল্টারের যতগুলো ইকুয়েশন করব সেখানে আমরা বলবো যে এটা একটা ফিল্টার, এই টি সেকশন নেটওয়ার্ক যে একটা ফিল্টার বানালাম এবং সেই ফিল্টারের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে জেড কি ইকুয়ালস টু এটা। এখন এটা কিভাবে আসলো তার ডেরিভেশন হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে এবং আমরা এইটাই বারবার ব্যবহার করবো। জেড কে একটা টি সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এটা সমান হলো z1 z2 প্লাস z1 স্কোয়ার বাই 4 এর হোল রুট ওভার। এখন এখানে জেডটা কি হতে পারে, এটা হতে পারে ক্যাপাসিটিভ, হতে পারে ইন্ডাকটিভ। বুঝছো? এটা যে কোনো ধরনের ইম্পিডেন্স এখানে আমরা ইউজ করতে পারি এবং কোন ধরনের ইম্পিডেন্স এখানে ব্যবহার করব, z1 কোনটা হবে z2 কোনটা হবে এটার উপর ডিপেন্ড করবে যেটাকে হাই পাস ফিল্টার হবে নাকি লো পাস হবে নাকি অন্যান্যগুলা। এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এরপরে বাকি যে কাজটা আছে সেটাতে আমরা আস্তে আস্তে আগাই। এটা তো মুছে দিলাম। সরি, আমি তোমাদের ফোন থেকে ক্লাস নিই তো মাঝে মাঝে কল টল চলে আসে আর কি, মানে ফোনের ক্যামেরা ইউজ করে এটা ক্লাসটা নিচ্ছি আর কি। যাক, তাহলে এখন আমাদের টি সেকশন নেটওয়ার্কের জন্য আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে এর প্রোপাগেশন কনস্ট্যান্ট বের করতে হবে। তো প্রোপাগেশন কনস্ট্যান্ট আমরা কি বলেছিলাম সেটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটের কারেন্টের রেশিও, তাই না? এবং রেশিওর ন্যাচারাল লগারিদম এটা আমাদের নিতে হবে। তো আমরা যে কাজটা করব এটার প্রোপাগেশন কনস্ট্যান্ট বের করার জন্য আমরা আগে টি সেকশন নেটওয়ার্কটা আগে আঁকাই। আচ্ছা, একটু ভিন্নভাবে আঁকাই এবার। আমরা একটা ইম্পিডেন্স কিন্তু এইভাবে আঁকাতে পারি, তাই না? তোমরা জানো একটা বক্স করেও আঁকানো যায় একটা রেজিস্ট্যান্সকে। এখন এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা আমাদের যে ইম্পিডেন্স আমরা মেজার করলাম ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এর সাথে একটা ইএমএফ সোর্স লাগাবো এবং ইএমএফ সোর্সের সাথে এটা টি সেকশন নেটওয়ার্কটা কানেক্ট করবো। এর আউটপুট যে টার্মিনালটা আছে সেই আউটপুট টার্মিনাল আমরা একই রকমভাবে এই যে আউটপুট ইম্পিডেন্স যেটা আছে এটা আমরা এখানে বসাবো এবং এটা নিব আর কি। তো দেখো আমরা এখানে যেটা করেছিলাম, এখানে কি ছিল, এটা ছিল আমাদের z1 বাই 2, এটা ছিল আমাদের z2, এটার ভ্যালু আবারও z1 বাই 2 ছিল। তাহলে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমরা যেটা মেজার করেছিলাম ওটার নাম দিয়েছিলাম zk, তাহলে এখানে zk থাকবে, তাহলে এখানেও থাকবে হলো zk। আর এটা হচ্ছে আমাদের ইএমএফ সোর্স ই। এই ইএমএফ সোর্সটা তোমাকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে এবং কারেন্ট যাচ্ছে হলো এই ডিরেকশনে, এবং তুমি এই ডিরেকশনে যে কারেন্টের ভ্যালু দিবে এটার নাম দিলাম I1, এবং এখান থেকে তুমি যে কারেন্টের ভ্যালু পাবে সেটার নাম দাও I2। বুঝছো? তাহলে আমরা ইনপুটে দেখো আমাদের টি সেকশন নেটওয়ার্কটার ইনপুট হচ্ছে এই টার্মিনালটা, আমরা এটাকে নাম দিই, টার্মিনালগুলোর নাম হচ্ছে AB, এই টার্মিনাল নামগুলো হচ্ছে CD। তো AB টার্মিনালটা আমাদের ইনপুট টার্মিনাল। ক্যামেরা চলে গেছে তোমাদের, হ্যাঁ। তো এই যে AB টার্মিনালটা ইনপুট টার্মিনাল এবং ইনপুট টার্মিনালে কারেন্টের ফ্লো দেখো I1। তারপর একই রকমভাবে CD আমাদের এটা আউটপুট টার্মিনাল এবং আউটপুট টার্মিনালে কারেন্টের ভ্যালু হচ্ছে I2। এবং এখানে আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সে আমরা এখানে যোগ করেছি, যেখানে আমাদের ইনপুটে এবং আউটপুটে আমাদের জেডকে লাগানো আছে। এটা করে আমাদের যেটা হবে সেটা হলো যখন আমাদের ইনপুট এবং আউটপুটের ইম্পিডেন্স ম্যাচ করে গেল, মানে এটার ইম্পিডেন্স এবং লোডের ইম্পিডেন্স ম্যাচ করে যাচ্ছে, তখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এটাও বলে, তাই না? তো যাই হোক, আমাদের এখন যে কাজটা হলো সেটা হলো যে I1 এবং I2 এর রেশিওটা বের করে নিয়ে আসে এখান থেকে। তো এই রেশিও বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে আমাদের দুইটা লুপ তৈরি হয়েছে, একটা লুপ এটা আর একটা লুপ এটা, সরি। তো এই 2 নম্বর লুপ যেটা, এই 2 নম্বর লুপে আমরা কারশফস ভোল্টেজ ল যেটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, কেউ কি বলতে পারবে? 2 নম্বর লুপে আমরা KVL অ্যাপ্লাই করতে চাই, কারশফস ভোল্টেজ ল
আমরা মানে আমাদের আচ্ছা নাম তো জানি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর লুপ। 2 নম্বর লুপ হচ্ছে এটা। কার্সর ভোল্টেজ ল যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো? একদম সহজ, আমাদের কারেন্ট যেটা ফ্লো হচ্ছিল আই ওয়ান ফ্লো হয়ে এখানে 2টা ব্রাঞ্চ হলো, একটা ব্রাঞ্চ ধরলাম এদিকে গেল আর একটা ব্রাঞ্চ এদিকে গেল। তো এদিকে যদি আমাদের I2 যায় তাহলে এখানে কত ব্রাঞ্চ যাবে? এখানকার এই যে ব্রাঞ্চের ভ্যালু হবে এটা হচ্ছে I1 মাইনাস I2, সহজ কথা। এটার জন্য মনে হয় তোমরা বলতে পারছিল না, তো এখন সহজ হয়ে গেল। এখন আমাদের দেখো এই ব্রাঞ্চে কারেন্টের ফ্লো হলো I2, তাহলে আমরা এখানে কি বলবো? Z1 বাই 2 I2। এই কারেন্ট এদিক দিয়ে যাবে, তাহলে এটা হলো প্লাস চিহ্ন, যেহেতু একই দিকে, তাহলে এটা ZK I2। তারপর এভাবে যদি আবার ঘুরে আসি, এটা উল্টা দিক থেকে কারেন্ট আসছে, তাহলে এটা নেগেটিভ, তাহলে এটা I1, সরি এটা ইম্পিডেন্সটা আগে দিই। তাহলে এখানে এটার ইম্পিডেন্স হচ্ছে Z2 ইন্টু কারেন্টের ভ্যালু হচ্ছে I1 মাইনাস I2। এবং এই ব্রাঞ্চে মানে টোটাল এই লুপটাতে আমাদের ইএমএফ এর ভ্যালু হচ্ছে 0, ইএমএফ সোর্স নাই, ইএমএফ এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের টোটাল কেভিএল ইকুয়েশন যেটা হলো সেটা হচ্ছে এটা Z1/2 ইন্টু I2 প্লাস ZK I2 মাইনাস Z2 I1 মাইনাস I2 ইকুয়ালস টু 0। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব এবং I1 এবং I2 এর রেশিওটা বের করে নিয়ে আসবো। তাহলে যত I1 আছে সবগুলোকে বামে নিই এবং যত I2 আছে সবগুলোকে আমরা ডানে নিয়ে যাই। তাহলে যেটা হয় সেটা কি হয়? তাহলে আমরা I1 আছে শুধু এই একটা জায়গাতেই। আচ্ছা তাহলে I2 গুলোকে বামে রাখি আমরা সহজে। তাহলে এখানে Z1/2 I2 Z2 ZK I2 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এবার Z2 I2 ইকুয়ালস টু Z2 I1 সমান চিহ্নের ওপাশে যে এটা প্লাস চিহ্ন হয়ে গেল আর কি। এখন আমরা যে কাজটা করব, এখানে I1 তো বাইরে বের হয়ে আছে অলরেডি, এখন I2 গুলোকে সবগুলোকে কমন নেব, নিয়ে এ পাশে পাঠিয়ে দেবো I1/I2 করব। তো I1/I2 যদি করি তাহলে আমাদের বাম দিকে যেটা হবে এটা নিচে চলে আসবে, তাই তো নাকি? তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমরা একবারে করছি একটু রিঅ্যারেঞ্জমেন্টটা, I1 ডিভাইড বাই I2 ইকুয়ালস টু ZK প্লাস Z2 প্লাস Z1/2 ডিভাইডেড বাই Z2। দেখো বুঝতে পারছো কিনা? আমরা সবগুলো থেকে এখানকার I2 গুলোকে কমন নিয়েছি, I2 গুলো কমন নিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি এবং Z2 কে নিচে পাঠিয়ে দিয়েছি এদিকে। সরি ক্যামেরা আবারও চলে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা নিচে পাঠিয়ে দেওয়ার পরে আমরা যেটা পেলাম স্যার হ্যাঁ বলো, কিছু বলবে? স্যার আপনার কথা খুব কেটে কেটে আসতেছে নাকি আমার নেট সমস্যা বুঝতেছি না স্যার। কথা কেটে স্যার, কেটে খুবই আসছে, কেটে কেটে আসতেছে। এটা কি সবারই কি একই প্রবলেম নাকি? আমারও এরকম মনে হচ্ছে না স্যার। স্যার না ভালো স্যার আসছে। ঠিক আছে তো স্যার। ও আচ্ছা, খুব খুব বেশি স্যার কথা। নেটে প্রবলেম হয়েছে, আমরা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তাহলে তোমাদের মানে একজনও যদি ক্লিয়ার শুনতে পাও তাহলে এটা আমার এখান থেকে কোনো প্রবলেম না, কারণ এখানে যদি সমস্যা হয় তাহলে সবাই কেটে কেটে শুনতে পাবে। হুম, জি স্যার। তাহলে একটু নেটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে, তুমি একটু ফাঁকা জায়গায় যেতে পারো অথবা ছাদে অথবা যেখানে ভালো নেটওয়ার্ক আছে ব্রডব্যান্ডও শিফট করতে পারো, মানে যেখানে অপশন আছে আর কি। আচ্ছা তো যাই হোক আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের মানে I1 এবং I2 এর রেশিও। আমরা এই Z2 দিয়ে এটা ভাগ করে দিই, Z2 দিয়ে যেটা আমরা ভাগ করে দিই তাহলে কি পাবো? এটা সংক্ষেপে আমরা একটু লিখি। Z2 কে ভাগ করলে এখানে 1 হচ্ছে 1 প্লাস ZK ডিভাইড বাই Z2 প্লাস Z1 ডিভাইড বাই 2 Z2। তাহলে আমাদের এই I1 ডিভাইড বাই I2 এই রেশিওটা হচ্ছে এটা, এবং এই রেশিওটাই আমরা জানি যে এটাকে আমরা লিখতে পারি হলো e টু দি পাওয়ার গামা। e টু দি পাওয়ার গামা কেন? কারণ গামাটা আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্ট এবং আমরা ওটার ডেফিনেশন অনুযায়ী জানি যে এটা ইনপুট কারেন্ট ডিভাইড বাই আউটপুট কারেন্ট ইকুয়ালস টু e টু দি পাওয়ার গামা আমরা লিখতে পারি। তো এটা আমাদের তাহলে 1 নম্বর ইকুয়েশন, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিই এতক্ষণ পরে। আচ্ছা যাই হোক, এখন এটাকে আমরা আর একটু রিয়ারেঞ্জ করতে পারি। আর একটু রিয়ারেঞ্জ কিভাবে করতে পারি, যে এই আমরা যদি এটাকে ইনভার্স নিই, দুই দিকে যদি আমরা ইনভার্স নিই তাহলে কেমন হয়? দুই দিকে ইনভার্স নেবো কিভাবে? তাহলে এটা 1 প্লাস ZK ডিভাইড বাই Z2 প্লাস Z1 ডিভাইড বাই 2 Z2, এটা ইনভার্স ইকুয়ালস টু
ই টু দি পাওয়ার মাইনাস গামা। এটা করা যায় কিনা বলো তো? এটা করা যায়, তাই না? দেখো আমরা যেটা লিখলাম ইনিশিয়াল লাইনটা, এটা কারো কোনো আপত্তি আছে কিনা? এটা করা যায় কিনা? যাক, তাহলে কারো কোনো আপত্তি নাই, তার মানে এটা করা যায়। আচ্ছা যাক, তাহলে এখন আমরা যেটা করব, এই যে ইনভার্সটা নিলাম, তো এই ইনভার্সটাকে আমরা এই ব্র্যাকেটটাকে একটু দুই ভাগে ভাগ করি। এটাকে মনে করো একটা অংশ, এটা একটা অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 প্লাস এক্স ইনভার্স। এই ফর্মুলা পড়ছে 1 প্লাস এক্স ইনভার্স ইকুয়ালস টু আমরা কি জানি, যে 1 প্লাস এক্স নাকি সরি মাইনাস, আচ্ছা 1 না দিই, এটাকে এ বি দাও, এ বি দাও, এ প্লাস বি। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস, আরও এরকমভাবে হায়ার অর্ডার টার্ম এরকমভাবে চলে থাকবে, ও মাইনাস এটা প্লাস এটা, তারপরে এরকমভাবে চলে থাকবে। তোমরা এটা জানো, মানে এক্সপেনশনটা জানো যে আমাদের এখানে যেটা আছে হুবহু এটা বসবে, তারপরে মাইনাস হবে এবং আস্তে আস্তে হায়ার অর্ডার টার্মগুলো চলে থাকবে। তো আমরা ওইটা এইভাবে যদি এটা এক্সপ্লেন করি, ইনভার্স ফাংশন যেটা, ওইভাবে যদি বাইনোমিয়ালি এটাকে এক্সপ্লেন করা হয়, তাহলে এখানে এটা 1 প্লাস জেড কে ডিভাইড বাই জেড টু মাইনাস জেড ওয়ান ডিভাইড বাই 2z2 প্লাস এটা হায়ার অর্ডার টার্মগুলো এখানে হবে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস গামা যেটা ছিল সেটা থাকছে। তো আমাদের এটাই একটু জানা দরকার, এখন যে হায়ার অর্ডার টার্ম যেটা হবে সেটা পাওয়ার হচ্ছে তোমার জেড ওয়ান বাই জেড টু এর উপরে, এবং আস্তে আস্তে এটা আরও ছোটোর দিকে থাকবে, এটা নেগলিজিবল হবে সেক্ষেত্রে। তো আমরা আর ওই নেগলিজিবল টার্মগুলো নিব না, আমরা শুধুমাত্র এই পর্যন্ত যদি ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি, যেটা আমরা এটাকে ইকুয়াল এইটুকু যদি ধরে নিই, তাহলে এটা আমাদের হলো 2 নম্বর ইকুয়েশন। এবং এই 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন দিয়ে যদি আমরা ভাগ করি, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন যেটা আমরা ভাগ করি, তাহলে আমরা কি লিখতে পারি? না, ভাগ করব না আমরা। আরেকটা জিনিস হলো, এটাতে আরেকটা কাজ করা যায়, সেটা হলো তোমার যে হাইপারবোলিক ফাংশন সাইন এইচ কস এইচ, এই ফাংশনগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কি? হাইপারবোলিক ফাংশন স্যার এটার সম্বন্ধে সম্ভবত ধারণা নাই স্যার, আমাদের তো পড়ানো হয়নি এই টপিকসটা স্যার। হ্যাঁ, হাইপারবোলিক ফাংশন হাইপারবোলিক ফাংশন তোমাদের পড়ানো হয়নি আসলে। তোমরা জানো যে একটা সাইন ফাংশন কস ফাংশন যেটা আমরা যেভাবে লিখি, একটা সার্কেল যদি এরকমভাবে থাকে, আমরা এটার বিভিন্ন সময় এটার অতিভুজ, ভূমি, লম্ব এগুলোর যে রেশিও, এখান থেকে আমরা সাইন কস ট্যান কট এগুলো আমরা সব পাই। তো এটা যদি সার্কেল না হয়ে এটা যদি একটা হাইপারবোলা হতো, হাইপারবোলা তোমরা জানো, তাহলে এটা ক্লোজ হবে না। তাহলে হাইপারবোলা যদি হতো, তাহলে সেক্ষেত্রে এটার যে রেশিওগুলো হবে এটাকে আমরা বলি হাইপারবোলিক ফাংশন। এবং তোমরা জানো যে এখানে সাইন ইনভার্স ওয়ানের কোনো ভ্যালু নাই, ওয়ানের ওপরে কোনো ভ্যালু নেই, তাই না? তো যদি এটা হাইপারবোলিক ফাংশন হয়, তাহলে এখানে ওয়ানের ওপরে তুমি ভ্যালু পাবে আর কি। তো এই সাইন হাইপারবোলিক ফাংশনের কিছু ফর্মুলা আছে এই গামা নিয়ে, সরি এক্সপোনেনশিয়ালের সাথে রিলেশন আছে। তো ওটা তো আর এখানে আর ডিরাইভ করা সম্ভব হচ্ছে না। তো এটা একটু আমরা লিখে দিই যে সাইন এইচ এক্স, এটা হচ্ছে তোমার হাইপারবোলিক ফাংশন। এইচ যে বোঝাচ্ছে হাইপারবোলিক ফাংশন। এই সাইন এইচ ইকুয়ালস টু আমরা এটাকে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে লিখতে পারি, সেটা হলো যে এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সাইন হাইপারবোলিক ফাংশনের ফর্মুলা, বুঝছো? তো এটা উপরে, তারপর একই রকমভাবে কস হাইপারবোলিক ফাংশন ইকুয়ালস টু আমরা লিখতে পারি হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। আমাদের এটুকু আপাতত জানলে হবে যে হাইপারবোলিক ফাংশনের আমরা দুইটা জিনিস ব্যবহার করব। একটা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, এবং কস এইচ এক্স হাইপারবোলিক ফাংশন এটা সমান হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই 2। তাহলে এখানে শুধু প্লাস আর মাইনাসটাই একটা পার্থক্য থাকছে, বাকি সবই এক। তো আমাদের এখানে দেখো দুইটা জিনিস আমরা অলরেডি পেয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস গামা, ই টু দি পাওয়ার প্লাস গামা আমরা পেয়ে গেছি। তো এই ই টু দি পাওয়ার মাইনাস এবং প্লাস গামাকে যদি আমরা এভাবে লিখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর ভ্যালুটা হবে আর কি। তো একটু খেয়াল রাখো, আমাদের যেটা সাইন এখানে ই টু দি পাওয়ার প্লাস গামা যেটা ছিল, এই প্লাস গামাতে আমাদের সবগুলাই প্লাস ছিল, তাহলে এখানে সবগুলোই প্লাস ছিল। তাহলে আমরা নিচের অংশটা মুছে দিচ্ছি, এটা মুছে দিলে আমরা ফর্মুলাগুলো লিখবো আর কি এরপরে। তাহলে আমরা এখন যেটা লিখতে পারবো যে সাইন এইচ গামা ইকুয়ালস টু
তাহলে তোমার এই দুটোর যোগফল, তাহলে এটা 1 প্লাস zk ডিভাইড বাই 2 মাইনাস z1 ডিভাইডেড বাই 2z2 প্লাস, এটা মাইনাস ছিল তাই না, ভুল করলাম, এটা হচ্ছে আমাদের এই ই টু দি পাওয়ার প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, এটা তাহলে এখন মাইনাস এরপরে বাকি অংশ, তাহলে 1 মাইনাস zk ডিভাইড বাই 2, এটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, প্লাস z1 ডিভাইডেড বাই 2z2 ডিভাইডেড বাই 2, এবং এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এখানে 1 কেটে যাচ্ছে, z1 বাই 2 কেটে যাচ্ছে, শুধু এখানে থাকছে হলো এই z1 ডিভাইড বাই 2z2, তাহলে এখন হলো সাইন এইচ গামা ইকুয়ালস টু z1 বাই 2z2, এটা একটা। ভুল করলাম নাকি কোনো জায়গায়? স্যার Z1 বাই Z2 হবে। নিচে তো আবার 2 আসছে। স্যার ওটা ঠিক আছে স্যার, এটা ঠিক আছে স্যার, হুম, নিচে একটা 2 তো আছে না স্যার, 2 তো ওই আছে, 2 এখানে 2 তো থাকবে, স্যার হ্যাঁ 2 তো থাকবে না, আরো একটা ভুল আছে কোনো জায়গায়, দাঁড়াও আরো একটা ভুল আছে, সেটা হলো স্যার ওটা ZK বাই 2 বা 2 না ZK বাই Z2। zk বাই z2 হওয়া উচিত, এটা zk বাই z2 হওয়া উচিত। আচ্ছা আমি আরেকবার একটু রিভাইজ করি, তাহলে এখানে তুমি যেটা পাচ্ছ z1 বাই zk বাই, ও আচ্ছা এখানে ভুলটা হয়েছে, এটা হচ্ছে z2, তাহলে এটা আরেকবার লিখি, সরি তোমাদের ভুল করে দিলাম এটা, তাহলে এটা 1 প্লাস zk বাই z2, এটা তো ছিল তাই না, যে 1 প্লাস zk বাই z2 তো ছিল, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা যে পর্যন্ত করলাম এই পর্যন্ত। আর একটু চেঞ্জ হবে, সেটা হলো যে এই জায়গাতে আমরা যেটা a প্লাস বি ধরেছিলাম, ওই a প্লাস বি এটাকে না ধরে এটাকে সহ ধরো, মানে এটাকে এর মধ্যে নাও, এই যে zk বাই z2 এটাকে ধরো বি এর জায়গাতে, 1 মাইনাস z1 বাই z2 এটা হচ্ছে আমাদের বি এর জায়গায় যেটি হয়, তাহলে zk বাই z2 এর একটা সে মাইনাসটা থাকবে, তাহলে এখানেও আমাদের একটু চেঞ্জ হবে আর কি। তাহলে এটাতে 1 প্লাস z স্যার 1 মাইনাস ZK বাই Z2 এরকম হবে তাহলে। না z1 বাই 2z2 আমরা এখানে যেটা ধরেছিলাম এটা তো মুছে দিলাম, এই কারণে সমস্যাটা, zk ডিভাইড বাই z2, এই zk বাই z2 এক জায়গায় ছিল, তো ওটাকে আমরা এই 1 প্লাস এটা সমান ওই এ ধরেছিলাম, এটাকে 1 প্লাস এটাকে z না ধরে এইটুকু অংশকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা ইকুয়ালস টু বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস গামা, এটা এখন হবে। তাহলে ঠিক আছে, তাহলে এখন এটাতে আমরা যেটা লিখতে পারবো যে 1 প্লাস z1 ডিভাইড বাই 2z2 মাইনাস zk ডিভাইডেড বাই z2, এটা আমাদের সরি, এটা তো প্লাসের অংশটা তো সবই প্লাস থাকবে, কারণ এখানে সাইন এইচ এর জায়গায় ই টু দি পাওয়ার প্লাস প্রথমে, মাইনাস এবার মাইনাস অংশটা 1 মাইনাস z1 ডিভাইডেড বাই 2z2, তারপরে মাইনাসে মাইনাসে এবার প্লাস হবে, zk ডিভাইডেড বাই z2 ডিভাইডেড বাই 2, তাহলে এবার ঠিক আছে, zk ডিভাইড বাই 2z2, দেখো এবার ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে সাইন এইচ গামা এটা সমান আমরা এরকম পেলাম, একই রকম নিয়মে আমরা কস এইচ গামা এটা বের করব, এটা ইকুয়ালস টু, তাহলে এবার কি হবে, কসের জন্য সবই প্লাস হবে, তাহলে এটা 1 প্লাস z1 ডিভাইড বাই 2z2 প্লাস zk ডিভাইড বাই z2 প্লাস 1 প্লাস z1 বাই 2z2 মাইনাস zk, মানে যেখানে মাইনাস ছিলই আগে, z2 ডিভাইডেড বাই 2, এবং এটা সমান তুমি যেটা পাবে, কাটাকাটি যাবে কোনটা, 1 এটা 2 হলো, এটাতে 1 বাই মানে z1 বাই z2 এখানে, তাহলে z1 বাই z2 থাকবে, আর এইটুকু শুধু একটা অংশ শুধু কাটবে, তাহলে এটা সমান হবে 1 প্লাস
জেড ওয়ান ডিভাইডেড বাই টু জেড টু। এখানে টু, এই টু পরে যেটা হলো সেটা কিন্তু নিচের এই টু, তাহলে এটা হচ্ছে আমাদের পরের এই জিনিসটা। আর আমাদের ক্লাস টাইম শেষের দিকে স্যার। ও সরি, 11টা 8 পেজে গেছে। হ্যাঁ, তো এই পর্যন্ত বুঝতে পারলে কিনা আমাদের মোটামুটি কমপ্লিট প্রোপাগেশন কনস্ট্যান্ট আমাদের যেটা বের করার কথা ছিল আমরা বের করে ফেলেছি অলরেডি। স্যার এবং হ্যাঁ বলো। স্যার এই দুইটা যে লাস্টে করলাম এটার উদ্দেশ্যটা কি স্যার আসলে? এটার আগে- উদ্দেশ্য হলো আমাদের যদি গামা মানে দেওয়া যদি থাকে আর কি, কোনো সময় যদি গামা দেওয়া থাকে তাহলে এই দুটো ইউজ করে তুমি জেড ওয়ান জেড টু বের করতে পারবে, অথবা জেড কে এবং গামা যদি থাকে তাহলে মানে তোমার যে ওই দিকের সবগুলো যদি তুমি পাও জেড কে জেড টু জেড ওয়ান, তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে গামার ভ্যালুটা বের করতে পারবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, বুঝছো? তো আমাদের টি সেকশন নেটওয়ার্কের জন্য এই ইম্পিডেন্স, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এবং প্রোপাগেশন কনস্ট্যান্ট এটা বের করা হলো আর কি। আমাদের একটা ডিরাইভেশন কমপ্লিট। আমরা একই রকম নিয়মে এটা পাই সেকশনের জন্য করতে পারি, করব এটা সামনের ক্লাসে আশা করি। আজকের ক্লাসে তোমাদের যেহেতু মানে সময় শেষ, আমরা এই পর্যন্ত শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে কি? সম্ভবত নাই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। সামনের ক্লাসে ইনশাআল্লাহ এরপর থেকে শুরু হবে।